বইয়ের পয়সা দিয়ে বইয়েরই দেয়া আইফোন সেইটা নিয়ে বউকেই খোটা দেয়া, বউকেই অপমান করা, দিস ইজ নট ফেয়ার। স্যান্ডিকে বলছি। স্যান্ডি নাকি এখন যখন তখন যত্রতত্র আমাদের ম্যান্ডিকে অপমান করছে, যেহেতু ম্যান্ডির কাছে অ্যান্ড্রয়েড ফোন আর স্যান্ডির কাছে ম্যান্ডিরই দেয়া আইফোন আছে, তাই সেই আইফোনের ক্যামেরা কোয়ালিটি দেখিয়ে প্যাক মারছে ম্যান্ডিকে। এটা কি ভালো হচ্ছে? একদমই না। যাই হোক, এই যে নাটকটা, এই যে অপমানের নাটকটা করার পিছনে আসল রহস্যটা কি তোমরা জানো? আসল রহস্যটা এইবার ম্যান্ডি যে বলেছিল কোনো দিনও আমি আইফোন কিনবো না, আমি আইফোন ব্যবহার করব না, সেই ম্যান্ডি এখন আইফোনের ফিচার্সে মজেছে আর খুব শিগগিরই সেও একটা আইফোন কিনবে, তার জন্য এই প্রস্তুতি চলছে। যাই হোক, আমাদের ম্যান্ডু রানী যে কিনা বিকাল 5:30 থেকে ব্লগ শুরু করেছে। আচ্ছা, টিনু সুন্দরী যখন এই দুপুর থেকে ব্লগ শুরু করছি বললেই লোকে বলতো সকালবেলা ঘুম থেকে উঠতে পারেনি, সকালবেলার ভিডিও দেখাতে পারে না, সারাক্ষণ শুধু দুপুর থেকে ভিডিও করে বলে টিনাকে কিন্তু বেশ কথা শুনিয়েছে। তো তারা ম্যান্ডির ব্লগটা দেখে কি বলবে? বিকেল 5:30 থেকে ব্লগ শুরু, ও মাই ডগ টাইপস। না, অ্যাকচুয়ালি কি, ম্যান্ডি সমস্ত এনার্জি আগের দিন স্যান্ডিকে রান্না করে খেতে দেওয়ার মধ্যে খরচা করে ফেলেছে। মানে 2 দিন ধরে এনার্জি সেভ করেছিল যে একদিন ভাত ভাজা আর একদিন ওই আলু ভাতে ভাত এই ধরনের খেয়ে ঠেয়ে যাতে নেক্সট দিন খুব তেড়ে ভুড়ে সকাল 8টা থেকে, এটা পানি কাকিমার কথায়, অ্যাকচুয়ালি ও 9টায় উঠেছে মানে কটা থেকে রান্না শুরু করতে পারে? 10টা। তো রান্না করা শুরু করে তারপর তার সার্ভ, তাও আবার একটা রুপোর থালা, কিছু লাপাওলার টাইপের বাটি, আর তার মধ্যে আবার কিছু ফাইবারের বাটি, এই দিয়ে পরিবেশন, তাতে জল ফল কিছু নাই। আচ্ছা, লেবু লঙ্কা নেই। এই লেবু লঙ্কা নেই বলাতে আমাকে অনেকে বলছে যে কেন লেবু লঙ্কা তো না থাকলেও কোনো অসুবিধে নেই, এই এর বরকে যদি বসিয়ে দেয় তাহলেই তো লেবু লঙ্কা হয়ে যায়। মানে কি নটি গো তোমরা, কি নটি! ছি, তোমরা এত খারাপ। লেবু লঙ্কা মানেটা কি? আমি না এখনো কনফিউজ যে লেবু লঙ্কাটা কি। হুম হুম হ্যাঁ, মানে বুঝি, কিন্তু কেন লেবু লঙ্কা সেটা বুঝি না। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। সকালবেলা এত গরম পড়ছে, আমার কোনো এনার্জি লাগছে না। মানে আমি আমার কথাই বলছি, মানে কাজ যে করব সারাক্ষণ ওই ডগিদের পিছনে ছোটাছুটি ছাড়া, ওদের রান্না খাওয়া, ওদের খেতে দেয়া ছাড়া, আর ওই ছেলেটা কোনো রকমে করে দিয়ে আমি একেবারে এনার্জি লেস হয়ে যাচ্ছি। সন্ধ্যে থেকে ভালো মন্দ রান্না করা, তারপরে অন্য কাজকর্ম করা, ইভেন আমি জামা কাপড়টাও মেশিনে কাচ্ছি বিকালবেলা, আর বারান্দার মধ্যে বেলছি। রোদ্রে আমি যেতেই পারছি না, এত কষ্ট হচ্ছে, জানি না কেন। প্রচণ্ড শরীর টায়ার্ড হয়ে যাচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে আর শরীর টায়ার্ড হয়ে যাচ্ছে। তার জন্য ভিডিওগুলোও আমি এখন রাত্রিবেলা করে রাখছি, যাতে কিনা আমার ভিডিওগুলো পরপর আসতে থাকে। তো তার মধ্যে একটা ভিডিও আমার করে রাখা আছে কালকের, সেই ভিডিওটা কালকের দিয়ে দেবো, কারণ ওই ভিডিও একটা রেখে দেওয়াটা খুব মুশকিল। তারপর আমি দুটো ভিডিও করছি এবং সেগুলো শিডিউল করে ছেড়ে দেবো, ঠিক আছে? কারণ সকালবেলার দিকে আমার সত্যিই কথা বলছি ইচ্ছেই করছে না, ভিডিও দেখতে ইচ্ছা করছে, কিন্তু ভিডিও করবার মতো যে একটা এনার্জি নিয়ে বসবো, এত শরীরে মানে যদি জল বেরিয়ে যায়, ইচ্ছে করছে না, মানে টানতেই পারছি না আমি ভাই, কি বলবো। তো যাই হোক, আমাদের ম্যান্ডুর মধ্যে আবার ফিরে আসি, কারণ ব্লগটা আমি ম্যান্ডুকে নিয়ে করছি। তো দুদিন এনার্জি সেভ করে একদিন রান্না করার পর আবার সেই রান্না বাঁচা খাওয়া রয়েছে, তাই আবার এনার্জি ফুস হয়ে গেছে। কারণ রান্না বান্না সমস্ত করা ছিল, ও তো সেটাই করে, একদিন রান্না করে 3 দিন ধরে খায়। তো যেহেতু ইলিশ মাছ, খাসির মাংস এই সবই ছিল, লাউ ঘন্ট, তারপর হচ্ছে কাতলা মাছ, এগুলো ছিল, তো স্বাভাবিক খাবার বেঁচে গেছে। আর ওর মা সকালবেলা উঠেই বাড়ি চলে গেছে, আর যা রান্না ছিল তাতে শুধু ভাতটা করে মোটামুটি সেই সকালবেলাটা মেকআপ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা দেখলে 5:30 থেকে যেটা হলো সেটা হচ্ছে যে ওরা বাইরে বেরোলো।
খুব একটা ব্যাড হ্যাবিট, যেটা সত্যিই দেখে ভীষণ অকওয়ার্ড লাগে, অকওয়ার্ড, সেটা হচ্ছে এই রাস্তায় বসে চা খাওয়া। কি আমি বুঝতে পারি না, বাড়ির একজন মানুষ প্রতিদিন প্রতিনিয়ত বিকালবেলা হলেই ওই ঠেকে বসে চা খাওয়ার মতো, কখনো গঙ্গার ধারে কখনো হাই রোডের ধারে বসে চা খাওয়া ভীষণ না ইরিটেটিং লাগে। আমি জানি না কেন, আর ওইটুকুনি চা খেয়ে পোষায়? মানে ওই যে এইটুকুনি একটা কি যেন কাগজের কাপে চা দেয়, ওটা সত্যি পোষায়? বাড়িতে চা করে সেইটার যে মানে টাটকা একটা ফ্লেভার প্রথম, দ্বিতীয় কথা সেইটা বেশ একটু বেশি পরিমাণে কাপের মধ্যে, সেটার যে একটা আলাদা ইমেজ, সেটার সঙ্গে এটার মানে তুলনা হয়? প্রতিদিন প্রতিনিয়ত কে ভাই বাড়িতে থেকে বেরিয়ে গিয়ে চা খেতে যায়? হ্যাঁ, হতে পারে আমরা কোথাও যাচ্ছি, আসার পথে বাড়িতে যাব তারপরে চা করবো, তাই জন্য রাস্তায় কোনো জায়গায় দাঁড়িয়ে পড়লাম, চা খেলাম, সেটা ঠিক আছে। কিন্তু এদের সেই মানে ঠেকে বসার মতো প্রতিদিন ঘুরতে বেরিয়ে চা খেতে বসে, কখনো রাস্তার ধারে বসে থাকে ভীষণ অড লুকিং, কখনো হচ্ছে তোমার ওই কোথায় ঘাটের পাড়ে হ্যানের পাড়ে বসে থাকে, এখানে ওখানে। কি না একটা নোংরা অভ্যেস, একেবারে ভীষণ বিচ্ছিরি লাগে, কি অবস্থা। তো যাই হোক, সেই চা খেতে গেছে, তারপরে দেখলে মেয়েকে নিয়ে ওই কম্পিউটার ক্লাসে নিয়ে গিয়েছিল, সেখান থেকে বেরিয়ে হেয়ার ব্যান্ড মেয়েকে কিনে দিতে হবে, লাল হেয়ার ব্যান্ড এবং লাল পেন, ঠিক আছে। তো লাল পেন বায়না করেছে, ও বলছে আমি নেবই, হ্যাঁ। আর ওরা বলছে লাল পেন ছোটোদের জন্য নয়, অ্যাকচুয়ালি এটা নয়, ছোটোদের জন্য নয়, অ্যাকচুয়ালি লাল পেন হচ্ছে যারা টিচার তারা ইউজ করে, সেটা যদি ঠিক হয় ভুল হয় সেটা করার জন্য, বা কোনো প্রশ্ন দিলে বা কিছুতে। লাল এবং সবুজ কালিটা অ্যাকচুয়ালি লেখার কালি নয়, ওই দুটো হচ্ছে কারেকশান কালি, হ্যাঁ। আর হচ্ছে তোমার নীল আর কালো দিয়ে লেখে, মেনলি আমরা নীল কালিটাই বেশি ইউজ করি, তাছাড়া ব্ল্যাক, আমি কিন্তু ব্ল্যাক কালি খুব পছন্দ করি লিখতে। তবে ব্ল্যাক কালি সবাই বলে যে খুব ইউজ করার দরকার নেই, কেন সবার কাছে ব্ল্যাক কালি থাকে না, তো তার জন্য নীলটাই প্রেফারেবল এখন। কিন্তু ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম তখন মানে স্কুল কলেজে আমার ব্ল্যাকটা খুব পছন্দ ছিল, আমার যেন মনে হতো যে ব্ল্যাক কালি দিয়ে লিখলে হাতের লেখাটা সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, কিন্তু আমাদের সময় না প্রচুর পেন পাওয়া যেত নানা রঙের, পিঙ্ক, ব্রাউন, ব্ল্যাক, তারপরে হচ্ছে ইয়েলো, গোল্ডেন, সিলভার, প্রচুর। আর সেগুলো আমরা কী কাজে লাগাতাম জানো তো, যেহেতু তখন প্র্যাকটিক্যাল খাতাপত্র ছিল, তারপরে হচ্ছে তোমার জমা দিতে হতো কিছু ওইসব, তারপর হচ্ছে নোটস লিখতে হতো, আমি সেইগুলো ওই সাজানোর জন্য ওইসব কালিগুলো ইউজ করতাম, আন্ডারলাইন, সুন্দর করে মার্জিন, তারপরে হচ্ছে মানে প্যারা আলাদা করা, এগুলোর সময় ওই কালারগুলো ইউজ করতাম, ভাল লাগতো দেখতে, ঠিক আছে। তো মানে খাতাটা খুব প্রেজেন্টেবল হতো, যে নোটসের খাতাগুলো ভীষণ প্রেজেন্টেবল হতো, আর প্র্যাকটিক্যাল খাতাও ভীষণ প্রেজেন্টেবল হতো। তো যাই হোক, ও দেখলাম লাল কালির বায়না করছে, তো ওর মা বললো বড়োদের জন্য লাল কালি, বড়োদের জন্য না, অ্যাকচুয়ালি কারেকশানের জন্য লাল কালি, আর সেটা টিচার যারা তারা ইউজ করে। এবার কেউ একটু বাচ্চারা একটা লাল কালি দিয়ে হিজিবিজি করলো, সেটা আলাদা কথা। তো যাই হোক, অনেক পেন কিনলো একসাথে, বললো আমি অন্য পেন কিনে দিতে চাই, কিন্তু টিচার বলেছে ইউজ অ্যান্ড থ্রো পেন কিনতে। হ্যাঁ, অনেকে বলে যে ইউজ অ্যান্ড থ্রো পেনে নাকি মানে লেখা ভালো হয়, মানে স্মুথনেস হয় আর স্মুথলি লেখা যায়, আর হচ্ছে তোমার হাতে লেখা ভালো হয় শুনেছি। তো একটা পেন্সিল বক্স দেখালো, বেশ ভালো লাগলো পেন্সিল বক্সটা দেখতে। তো ওই পেন্সিল বক্সগুলো এখন বেশ চওড়া চওড়া দেখালো এবং অনেক সিস্টেম দেখালো, কিন্তু ওটারই একটু মডিফাই করেছে। আমাদের ছেলেদের সময় যে পেন্সিল বক্সগুলো ছিল 30-35 টাকা করে দাম নিত তখনকার দিনে, তো ওগুলোর মধ্যে হচ্ছে ওই জিনিসটা ওই টিপলে উঠে যায়, এই সেই, তার মধ্যে পেন্সিল, পেন, রাবার এইসব রাখার জন্য জায়গা আলাদা আলাদা থাকতো। কিন্তু এইখানে আবার দেখলাম সুইচ টিপে টিপে বক্সগুলো বেরিয়ে যাচ্ছে, তো সেগুলো এখন সুন্দর অনেকটা হয়েছে এবং মডিফাই করে বেশ ভালো লাগছে দেখতে। তো ওই পিঙ্ক কালারের একটা দেখলাম দেখাচ্ছিল, এবার বললো যে কিসের জন্য কিনবে, না ওর যে জায়ের বড় মেয়েটা আছে তার জন্মদিনে তাকে গিফট দেওয়ার জন্য কিনবে, এবং সেই সঙ্গে একটা মেয়ের জন্যও কিনেছে নতুন, ভালো করেছে। কিন্তু ওখানে ও আরেকজনেরটা কিনতে পারতো, সেটা হচ্ছে যে ওর যে বড় জায়ের আর একটা ছোটো মেয়ে আছে, ও তো বাচ্চা, ও তো অত বুঝবে না, গিফট মানেই তারও ইচ্ছা করবে, তো সেক্ষেত্রে ওর জন্য একটা কিনলে ভালো হতো। দেখো ম্যান্ডির তো পয়সার কোনো কমতি নেই, তাহলে ও আর একটা এক্সট্রা পেন্সিল বক্স কিনতেই পারতো। কিন্তু এইসব জায়গায় না ম্যান্ডিকে আমি দেখেছি ভীষণ কুঞ্জুসি করে। যেমন ধরো ওই যে যেদিনকে জন্মদিন হলো স্যান্ডির, সেদিনকে কিন্তু ওর ননদের ছেলেটাকে ডেকে খাওয়াতে পারতো, কিন্তু ও কী করলো, একটা বাটিতে করে শুধু মাটন দিল আর একটু কেক দিল। এটার থেকে আমার মনে হয় যে
কিছুটা ওদের শ্বশুরবাড়িতে দিত আর বাদবাকি হচ্ছে বাচ্চাটাকে ডেকে খাওয়ালে ভালো হতো, বাট সেই সব আমি দেখি না। ওদের তরফ থেকে কিন্তু ওরা প্রচুর জিনিসপত্র দেয়, এটা ওটা রান্না করে দেয়, কিছু ভালো মন্দ হলেই দিয়ে যায়, কিন্তু এদের তরফ থেকে দেখি যে সেই জিনিসটা নয়। সবাই জানে ব্লগিংয়ের মধ্যে সব কিছুই দেখা যাবে, তারপরেও সেটা দেখি না। তো যাই হোক, সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার। আত্মীয় স্বজনের ক্ষেত্রে ওর তরফ থেকে সেইভাবে দেখি না, যেটা ওদের তরফ থেকে দেখি। মাঝে একদিন দিয়ে দেখেছিলাম যে ছোটো মাকে কিছু রান্নাবান্না দিচ্ছিল, হাত করার ব্যাপার ছিল। আবার সেটা একটু কমেছে, ছোটো মা ও ছোটো মা, ওইটা একটু কমেছে। বুঝতে পেরেছি, একটু যেন মনে হচ্ছে একটু আরও ছাড়ো হয়েছে। আগে যেমনি কদিন খুব উঠে পড়েছিল, যবে থেকে মানে এই যে আমাদের সুদেবী ভিডিও করেছিল, তারপরে যেই হোলি খেলা হলো, হোলি খেলার পর থেকে দেখা গেল একটু বেশি প্রেম পীড়িত হয়েছিল। পাট শাক বাজতে আসছে, এই আসছে ওই আসছে, ছোটোমার বাড়িতে রান্না করতে নিয়ে যাচ্ছে, গ্যাস ফুরিয়ে গেছে ছোটোমার, গ্যাসে ভাত করছে, এসব অনেক কিছু দেখাচ্ছিল। এখন আবার সেগুলো ফুস হয়ে গেছে। তো যাই হোক, ওগুলো নিয়ে এসেছে। আর সেখানে দেখলাম এক জায়গায় গাছের জন্য গেছে, হ্যাঁ, ও মানে ওদের ছাদে বেশ অনেক গাছগুলো আছে, তো সেখান থেকে কিছু গাছ কিনেছে। তারপরে উপরে এসে দেখালো যে কিছু গাছ কিনেছে আর কিছু ও গিফট পেয়েছে কার থেকে, স্যান্ডি ওকে 3খানা গাছ দিয়েছে। ঠিক আছে, এখন যা গরম পড়ছে, যে গ্লোবালাইজেশন হচ্ছে, তাতে সবাইকে গাছ গিফট করাই ভালো। তো গাছ দিয়েছে, যদিও আমাদের খুব একটা গাছের নেই ছাদে, আমরা উঠানে ছাদে রাখতে পারি, কিন্তু আমাদের হয় না। সেটা হচ্ছে আমাদের এত পোষ্যর দিকে মাথা ঘামাতে গিয়ে গাছ রাখতে পারি না, আর ওরা তো ওগুলো ফেলে দেবে, নষ্ট করে দেবে, ওর জন্য না উঠানে না উপরের ছাদে রাখতে পারি। কোনো দিন পারবো কি না জানি না, ইচ্ছে খুব আছে যে একটা পুরো মানে উঠানটা জুড়ে হচ্ছে শুধু গাছ লাগাই। তো যাই হোক, সেটা অন্য কথা। এবার তোমরা যেটা দেখলে যে ওরা সন্ধ্যে 6:30টার মধ্যে ফিরে এসছে, তার মধ্যে মাজা খাচ্ছিল, মেয়েকে দিয়েছে, নিজে খেয়েছে, আর ওর হাজব্যান্ড গেছে হাঁটতে, আর বললো এই সময় আমি ডালিয়াটা বসিয়ে দিই, মানে 6:30টার সময় আর কি ডালিয়াটা বসিয়ে দিই, কারণ তারপর আমাকে বিজনেসের কাজ করতে হবে। তো আমি জানি না ওর মেয়ে কী খেলো, ও আর ওর বরের জন্য ডালিয়া বসিয়েছে, ওর মেয়ের জন্য কী করেছে জানি না। এইবার ওর মেয়েকে আবার পড়াতে আসবে, আর সেই সময় ও বললো বিজনেসের কাজ করতে হবে, মানে ওই যে বিজনেস যে মানে জিনিসপত্রগুলো যে প্যাকিং করে আর ডিসপ্যাচ করার জন্য রেডি করতে হয়, সেটা করতে হবে। তার জন্য ও তাড়াতাড়ি ডালিয়াটা বসিয়ে নিচ্ছে। আর সবথেকে বড় কথা, তারপরে ও রাত্রির 11টার সময় আবার ব্লগ শেষ করতে এলো। তো বললো 6:30 থেকে ওই বিজনেসের জন্য বসেছি, আর 11টা পর্যন্ত করেছি, তাও 50% হয়েছে, পুরোটা কমপ্লিট হয়নি, এবং ছোট ঘরে করছিল সবটা। ঠিক আছে, আগের দিন বললো যে আমার মেয়ে ছোট ঘর একদম পছন্দ করে না, আর আমাদের জিনিসপত্র বড় ঘর ছাড়া প্যাকিং করতে ইচ্ছা করে না, তাই জন্য মেয়েকে মায়ের বাড়ি পাঠিয়ে দিল। আর আজকের বললো ছোট ঘরেই কিন্তু বিজনেসের সমস্ত কিছু করেছে, আর মেয়ে কিন্তু বড় ঘরেই পড়াশোনা করেছে। তাহলে সবই হয়, শুধু নাটক করে মধ্যখান থেকে। এবার কি বললো যে 11 পর্যন্ত সব হয়নি, কিন্তু এক হাঁটু হয়ে আছে ঘরের মধ্যে। তার কারণ হচ্ছে গোছাতে পারেনি এখনও, মানে মাজা পিঠ যন্ত্রণা করছে একভাবে বসে, তার জন্য সমস্ত এই অবস্থায় রেখে দিয়েছে, এবং যে বাসনগুলো মেজে দিয়ে গেছিলো সেগুলো ওরকমভাবেই পড়ে আছে, সেগুলো গোছানো হয়নি। কাল সকালে উঠে ওগুলো গোছাবে, আর প্লাস হচ্ছে বিজনেসের অর্ধেক যে কাজটা হয়ে আছে সেগুলো আবার পুরোটা কমপ্লিট করবে, তারপর ঘরদোর গোছাবে। হ্যাঁ, অনেক সময় এরকম হয়, একসাথে অনেকটা লোড হয়ে গেলে পরিশ্রমের, তখন এটা মনে হয় যে এরকম হয়। ঠিক আছে, তারপরেও যেটা দেখালো যে অ্যাকচুয়ালি আমি এখানে ভিডিওটা শেষ করতে এসেছি। এবার ভিডিওটা শেষ করতে গিয়ে আমি কিছু জিনিস দেখাবো। তার আগে আমি নিচে কিছু জিনিস দেখিয়েছি, যেগুলো মেয়ের জন্য যে জিনিস কিনেছি, বা ওদের জন্য যে গিফট কিনেছি, তারপরে পেন যা যাবতীয় কিনেছে সেগুলো দেখিয়েছে। কিন্তু তার আগে যেদিনকে মিয়া মোড়েতে ও কেক কিনতে গিয়েছিল ওর মা আর মেয়ের সঙ্গে, সেদিনকে গিয়ে ও কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসছে। হাজব্যান্ডের সঙ্গে প্রতিদিনই প্রায় বেরোয়, কিন্তু কিনতে পারে না, তার কারণ বাজারের ভিতরে বাইক রেখে যাওয়া যায় না, বা মানে পার্কিংয়ের প্রবলেম হয়, বাইকটা মধ্য রাস্তায় বাজারের মধ্যে রাখা যায় না। তার জন্য যখনই বরের সঙ্গে যায়, বাইকে চড়ে এমন অভ্যস্ত হয়েছে, হেঁটে যেতে ভালো লাগে না, সবসময় বাইকে যায়। হেঁটে তো বড়লোকি চাল হবেই, তো সেই জন্য হচ্ছে তোমার কিছু কেনা হয় না। তো যখন এখন সুযোগ পেয়েছে, মায়ের সঙ্গে গেছে বাজারে, এবং সেক্ষেত্রে বাজারের ভিতরে আনাচে কানাচে ঘুরতে পারছে, সে তো সেদিনকে অনেক জিনিস কিনে নিয়ে এসছে। তার মধ্যে 2টো আর কি ওর মাকে দিয়েছে, গিফট করেছে, বাদবাকি 4টে ওর জন্য, একটা কট সেট, আর একটা হচ্ছে তোমার ওই কুর্তি সেট, আর 2টো হচ্ছে তোমার ওই আর কি সেট যেগুলো পাওয়া যায়, মানে 2 পিস,
সেগুলো কিনেছে। তোর মাকে যে দুটো 2 পিস দিয়েছে 400 টাকা করে, ও যে 2 পিস দুটো নিয়েছে 400 টাকা করে, রিজনেবল প্রাইস বোঝা গেল। আচ্ছা, আর দুটো যে একটা কট সেট আর একটা যে কুর্তি সেট, এদের 900 টাকা একটা, 800 টাকা একটা দাম নিয়েছে। তো ওগুলো একটু বেটার, ঠিক আছে। এবার এখানে 2-4টে কথা আমার বলা আছে, সেটা হচ্ছে কিছু ভিউয়ার্সদের উদ্দেশ্যে কথা। দেখেছো, ওরা অনলাইনে জিনিসপত্র বিক্রি করে কী দামে সে তো জানো, কিন্তু ওরা যখন জিনিস কেনে কী করে, বাইরে থেকে কেনে। ও বললো আমি তো কুর্তি 2 পিস এগুলো বেচি না, তার জন্য ওগুলো বাইরে থেকে কিনতে হয়। হ্যাঁ, আমি ক্রিয়েশনকেও দেখেছি, ও হচ্ছে অনলাইন থেকে মিশো বা অন্য কিছু ওই সব অ্যাপস থেকে হচ্ছে তোমার কুর্তি 2 পিস কেনে। হ্যাঁ, কারণ ওখানে অনেকটা রিজনেবল প্রাইস, আর নালে দোকান থেকে কেনে। আর একেও দেখলাম নিজেদের এই সব জায়গা থেকে কিন্তু এসবগুলো কেনে না অনলাইনে, ঠিক আছে, এরা গিয়ে দোকান থেকে কিনে নিয়ে আসে। তাহলে তোমাদের আমি বলি না যে দোকান থেকে মার্কেটিং করাটা অনেক সস্তায় পড়ে, তো সেটার প্রমাণ। তো 400 টাকা করে 2 পিস এখন মানে বেশ সস্তা। এবার ও বলছে যে আমি ফিটিংস করবো না, কারণ এর দোকানে আমার সব ফিটিংস হয়, যদি না হয় তাহলে ওই ওভার সাইজই পরবো, কারণ এখন এটা মানে ফ্যাশানে ইন হয়েছে। একদম ঠিক বলেছে, এখন আর অত টাইট ফিট জামা কাপড় খুব একটা বেশি লোকে পরে না, এখন বেশিরভাগ ক্ষেত্রে একটু হগলা বগলা জিনিস পরে, গরমে বিশেষ করে সুতির জিনিসগুলো একটুখানি মানে একটু বড় সাইজ কেনে, মানে ওভার সাইজ কেনে, কারণ এখন ট্রেন্ডেই চলে এসেছে ওভার সাইজ, সে ছেলেদের কি মেয়েদের কি। তাই রাস্তাঘাটে যেটা দেখেছে ঠিকই দেখেছে, একটু বেশি ঢিলেঢালা পোশাক পরে, এবং ওর যে ননদ সে আরও বেশি ঢিলেঢালা পোশাক পরে। হ্যাঁ, ঢিলেঢালা পোশাক পরলে হয়তো ফিগারটা অতটা হয় না, কিন্তু সত্যি কথা বলতে আরামপ্রদ হয়, তাই ঢিলেঢালাই ভালো, ঠিক আছে। কিন্তু আমার আবার কেমন যেন একটা ফিটিংস না করলে কেমন একটা লাগে, ঠিক আছে। তো আমি ওই জন্য ফিটিংস করার চেষ্টা করি, সবই যে ফিটিংস করি তা নয়, তবে হ্যাঁ একটা করে রাউন্ড সেলাই আমি দিয়ে নিই, তাতে কি হয় জিনিসটা টিকাও হয়। এই 400 টাকার জিনিসপত্রগুলো যেগুলো কিনেছে বা মাকে যেগুলো দিয়েছে, এগুলোর একটাই সমস্যা, কাপড় ভালো হয় কিন্তু প্রচণ্ড কাপড়ের পরিমাণ কম থাকে, ঠিক আছে। তাই আমার মনে হয় যদি তোর কারো 40 লাগে, তার 42 কেনা ভালো, কিনে একটু ফিটিংস করে মানে জিনিসটাকে মুড়ে দিতে, তাহলে কী হলো কাপড় থেকে সেলাই খুলে যাওয়ার ব্যাপারটা থাকে না। ও বললো ফিটিংস করতে দেবো না, কিন্তু ফিটিংস না করতে দিলেও আমার মনে হয় যে কটা জামা কাপড় কেনা হয়েছে প্রত্যেকটা একবার করে রাউন্ড সেলাই নিয়ে দিয়ে নেওয়া ভালো, নালে কী হবে সস্তার বস্তা হয়ে যাবে, মানে জিনিসপত্র পরবে 2 দিন পর সেলাই খুলে যাবে, ফেসে যাবে, আর পরা যাবে না। আর এই যে 2 পিসের সঙ্গে যে প্যান্টগুলো দেয় অত্যন্ত অল্প কাপড়ের থাকে, মানে ভিতরে একদম কাপড় থাকে না, তার জন্য বেশি ক্ষেত্রেই ফেসে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমার মনে হয় যে সেলাইটা করাটা মাস্ট, আমার মনে হয়। যেমন নাইটি সেলাই করার সময় হাতা লাগানো, ফিটিংস করা বা পুরোটা রাউন্ড সেলাই দিয়ে নিই যাতে টিকাও হয়, তার জন্য আমি কোনো নাইটি সেলাই ছাড়া পরি না, কোনো কুর্তি সেলাই ছাড়া পরি না। তার কারণ হচ্ছে তাতে টিকবে, হয়তো তোমার কুর্তির রং ফেড হয়ে যাবে বা দেখতে হয়ে যাবে, ভিতরে কোথাও ছিটতে পারে, কিন্তু তোমার ওই পাশ থেকে যে সেলাই খুলে যাওয়ার ব্যাপারটা সেটা আর থাকে না। আর এটা আমার জন্য মনে হয় খুব কমফোর্ট, তাতে 2 দিন পর পরেই ঠিক আছে। একটা জামা কিনলাম, ধরো যদি আমি 200 টাকারও একটা জামা কিনি, সেটাই আমার যদি 30 টাকা 40 টাকা 50 টাকা সেলাইয়ের জন্য নেয়, আমার অসুবিধা লাগে না, আমার মনে হয় তাতে জিনিসটা টিকবে বেশি। তো ওদের কি মেন্টালিটি আমি জানি না, তবে আমার এটা মনে হয় যে তোমার কিন্তু উচিত হচ্ছে ওইগুলোকে সেলাই করে নিয়ে পরা, ফিটিংস না, মানে পুরো রাউন্ড সেলাই করে, যাতে কাপড়টা একদম সুন্দর করে মানে থাকে, যাতে স্ট্রিচ থেকে বেরিয়ে না যায়, কারণ এখানে একটা কোনো রকমে একটা করে সেলাই দেওয়া থাকে, আর ওগুলো ফাঁসবেই 2 দিন পরলেই, মানে তোমার মানে আন্ডার আর্মসের কাছে, থাইয়ের কাছে ও সেলাই খুলে যাবে, তখন ওই 2 দিন পরে 3 দিনের দিন ফেলে দিতে হবে, ঠিক আছে। তো যাই হোক, দেখলাম যেটা 900 টাকার আর 800 টাকার, 900 টাকারটা আমার বেশি ভালো লেগেছে, 800 টাকারটাও ভালো কট সেট যেটা, আর 900 টাকারটাও আমার ভালো লেগেছে, বেশ একটু কাজ করা আছে, দেখতে ভালো লাগে। 400 টাকার জিনিসগুলো ঠিক আছে, সুতির সবসময় রাফ ইউজের জন্য ঠিক আছে, কিন্তু আমার মনে হয় টাকার তো কোনো অভাব নেই ম্যান্ডির, তাহলে বাড়িতে বা আশেপাশে বা সুন্দর কোথাও যাওয়ার জন্য হোক, প্রতিদিনই তো ওরা প্রায় বেরোয়, তাহলে ওদের ওই 800-900 টাকার মানে যেগুলোর আর কি প্রাইস, সেগুলো পড়াই ভালো ম্যান্ডির ক্ষেত্রে, ঠিক আছে। 400 টাকারগুলো অনেকটাই হয়ে গেছে। এবার অনেকেই বলছে ওর মাকে ওইগুলো দিয়েছে, মানে জিনিসপত্রগুলো দিয়েছে হাতে রাখার জন্য। কিসের হাতে, কেন হাতে, মানে যে ও যাই করবে তাই করবে, মা যেন ওকে হেল্প করে, তার জন্য? কিসের জন্য হাতে, আমি বুঝতে পারলাম না। আচ্ছা, এবার ওখানে ম্যান্ডি একটা কথা বলেছে যে
আগের দিন তোমরা দেখেছো যে আমাদের পানি কাকিমা ওকে ভর্তি ভর্তি করে তেল দিয়ে মাথায় ম্যাসেজ করে দিচ্ছিল। হ্যাঁ, এবারে সেই মাথায় এত ম্যাসেজ করে দিচ্ছিল কারণ ওই বলেছে তার জন্য অনেক বেশি বেশি তেল দিয়ে ম্যাসেজ করেছে। তো আমার এটা সাজেশান, আমি যতটুকু জানি তেল দিয়ে ম্যাসেজ করার 1 ঘন্টা পর শ্যাম্পু করে নেওয়াটা খুব ভালো। আর না হলে পরের দিন রাত্রিবেলা মেসেজ হলে পরের দিন সকালবেলা শ্যাম্পু বানতে হয় মাস্ট। কারণ তেল দিয়ে এই চিপকু হয়ে যাওয়াটা লজ্জাজনক কিনা জানি না, তাতে কি হয় প্রচুর নোংরা চুলের স্কাল্পে ঢুকে যায়, চুলের মধ্যে ময়লা জড়িয়ে যায়, তেলে ময়লা জড়িয়ে যায়। তাই তেল মেখে বাইরে বেরোলে চুলের মধ্যে ময়লা ধরে, চুলে স্কাল্পে অনেক কিছু মানে ইরিটেশন হয়, তার জন্য মনে হয় শ্যাম্পু করে নেওয়াটা বাঞ্ছনীয়। কিন্তু ও সেটা করেনি। এবার ওর বলছে লজ্জা লাগছে হচ্ছে বাইরে বেরোতে এরকম চিপকু চিপকু অবস্থায়। তোমাদের সামনে কোনো ব্যাপার না, বাড়িতে কোনো ব্যাপার না, মানে সোশ্যাল মিডিয়ায় চিপকু থাকতে ভালো লাগছে, কোনো অসুবিধা নেই, বাড়িতেও চিপকু থাকতে ভালো লাগছে, কিন্তু রাস্তায় বেরোলেই ওর লজ্জা লাগে। এবার সেই লজ্জা নিয়ে বলবার সময়, লজ্জা কিন্তু নারীর ভূষণ, সেই লজ্জা নিয়ে বলবার সময় সঙ্গে সঙ্গে একটা কমেন্ট চলে এসছে। সেই কমেন্টটা তোমাদের সামনে একটু পড়ার দরকার আছে। বলছে চুলে তেল দিয়ে বাইরে বেরোতে নাকি লজ্জা লাগে, আর এত যে কাণ্ড করে রেখেছো, করে চলেছো, তাতে বাইরে মুখ দেখাও লজ্জা করে না? বেকার বরের হাতে আইফোন, হাস্যকর। যাকগে এবার ট্রিটমেন্ট করতে হবে। আর থালা বেচে বেরিও না, ট্রিটমেন্ট করতে হলে আর এখানে বলছে যাকগে এবার ট্রিটমেন্ট করতে হলে আর থালা বেচতে বেরিও না, আইফোনটা বেচো। তোমরা যেমনি সত্যি এখনও তোমরা না মূর্খের স্বর্গে বাস করছো। তোমাদের কাছে মনে হয় না যে ওই যে থালা বেচে বরের ট্রিটমেন্ট করব, এটা শুধুমাত্র ইমোশনাল সুড়সুড়ি কন্টেন্টের জন্য বলেছিল? মনে হয় না তোমাদের? যার থালা বেচে বরকে ট্রিটমেন্ট করার দরকার, যার একটা 80,000 টাকা ঘর করবার জন্য মানে দুজনের কাছ থেকে ধার নিতে হয়, যদিও পরের মাসে শোধ করে দিয়েছে, সে তার পরের মাসে ইএমআই দিয়েই একটা আইফোন কিনে নিতে পারে? এত সোজা নয় গো। অতএব ও যে 80,000 টাকা দিয়ে ঘর করেছিল দেনা করে, ওই দেনাটা শুধু লোক দেখানো, ঠিক আছে? আর অনেকে আছে নিজের কাছে হাতে টাকাটা রেখে পরকে দিয়ে করায়। যেমন তোমাদেরকে বলছি, একজনের স্বভাব আছে যদি ব্যাংকে কোনো টাকা পয়সা ঢুকিয়ে ফেলে, ব্যাংক থেকে আর টাকা বের করবে না, ঠিক আছে? এইবার তখন কি করবে, ধরো ইমার্জেন্সি পারপাস কোনো টাকার দরকার, কি করবে ব্যাংক থেকে? আমরা কি করবো, নর্মালি লোক ব্যাংক থেকে টাকা তুলে আনবো না, তিনি সেটা ধার করবেন। কোত্থেকে? আশেপাশে কারোর থেকে ধার করবেন। সে 2,000 হতে পারে, 5,000 হতে পারে। পরের দিনই হয়তো আবার তার কাছে টাকা চলে এলে দিয়ে দেবে, বা তার হয়তো 2 দিন 3 দিন পর দিয়ে দেবে, কিন্তু ব্যাংক থেকে তুলে টাকা দেবে না, যেটা ব্যাংকে ফেলা হয়ে গেছে। মানে বুঝতে পারছো, এটা হচ্ছে টোটালি বৈষয়িক। নিজের টাকাটাকে সেভ অ্যান্ড সিকিওর করে রাখবে, পরের টাকা দিয়ে কাজ চালিয়ে নেবে, তারপরে নিজের টাকা দিয়ে সেই টাকাগুলোকে শোধ করবে, ভেবেছো? তো এরকমই হচ্ছে আমাদের ম্যান্ডি, ঠিক আছে? ম্যান্ডি যে এই নিজের যে টাকাগুলো, যেখানে যা সেভিংস আছে সেগুলো অক্ষত, এবং প্রতি মাসে যে একটা বিরাট অঙ্কের সেভিংস করে, সেটাও নিজেই বলেছে প্রয়োজনে ছেলের মেয়ের জন্যে। তো সেই টাকাটাও কিন্তু ও তুলবে না কোনো বিপদ আপদ পড়লেই লোকের কাছে যাবে ধারের জন্যে। আর লোক দেখানো ধার কিন্তু, হ্যাঁ, পরের মাসেই কিন্তু টাকা পেয়েই কিন্তু সেগুলো শোধ করতে পারে। তোমরা চিন্তা করতে পারো, যেই মানুষটা 80,000 টাকা ধার করে আর পরের মাসেই তাকে সে 80,000 টাকা শোধ করতে পারে, তাহলে বুঝতে পেরেছো সব বেকার ফালতু কথা বলে। আর এই যে থালা 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 গল্পটা দিচ্ছিল, ওগুলো সব ইমোশনাল সুড়সুড়ি। যেহেতু সঙ্গে সঙ্গে ঘর করে সঙ্গে সঙ্গেই ওকে যেতে হচ্ছিল, এবং ব্যাপারটা ওর কাছে একটুখানি মনে হচ্ছিল বেশি বেশি হচ্ছে, মানে অতটাও ও টাকাটা খরচ করতে চাইছিল না, তার জন্য এই ধার, এই আমায় থালা বিক্রি করতে হবে, তারপরে লোন পাবো, এইসব নানা নাটক করেছিল। আলটিমেটলি লোনও পায়নি আর থালাও বিক্রি করেনি, নিজেদের কাছে যে টাকা ছিল সেই নিয়ে, আর কার থেকে নাকি ধার নিয়েছিল, যদিও আবার এসে নাকি শোধ করেছে, সেটা নিয়ে চলে গেছিল। আর পরের মাসেই সে আইফোন কিনছে, এবং শুধু সে নিজে বরকে আইফোন কিনে দিয়েছে এটা নয়, ভেরি রিসেন্ট সে নিজেও নিজের জন্য একটা আইফোন কিনবে, এবং সেইটার জন্যই কিন্তু বারবার বলছে আমাকে অপমান করছে, আমাকে অপমান করছে, আমাকে অপমান করছে। বুঝতে পেরেছো? অতএব তোমরা যারা ভাবো যে ওর প্রয়োজন পড়েছে, ও দেনা করেছে, একদম ভুল কথা। ওগুলো লোক দেখানো। ও প্রচুর টাকা ইউটিউব থেকে ইনকাম করে, হ্যাঁ, এবং বেশ বেশ লামসাম অ্যামাউন্ট ইনকাম করে, যেই টাকা দিয়ে সমস্ত কিছু করে সকাল্লাত প্রতি মাসে পূরণ করতে পারে। বাই দ্য ওয়ে, একজন বলছে এইবার জন্মদিনে, পরের বারে আর কি, ওর স্যান্ডিকে একটা 4 চাকা কিনে দিতে। হ্যাঁ, সেটাও কিনতে পারে,
সেটাও কিনতে পারে, যেহেতু ওদের বাড়ির সামনে জায়গা নেই, রাখার জায়গা নেই, সেই জন্য হয়তো কিনছে না, কারণ গাড়ি কিনলেই গ্যারেজের ব্যবস্থা করতে হবে, কিন্তু সেটাও কিনতে পারে, ওটা কোনো ওর কাছে বড় ব্যাপার না, সবই ও করতে পারে, কারণ ও মানে যেভাবে টাকা ইনকাম করছে দু হাতে, তো সেভাবে এটা কোনো বড় ফ্যাক্ট আছে? ঠিক আছে, 4 চাকাও কিনতে পারে, আর না কেনার কী আছে? ওইদিকে তো ফুল পাপড়ি ফাপড়ি সবাই কিনে ফেলেছে, ও না কেনার কী আছে? টিয়া, ফুল পাপড়ি সবাই কিনে ফেলেছে, তো ম্যান্ডি তো অনেক আগেই কিনতে পারতো, কিন্তু ম্যান্ডি ইচ্ছা করে কেনেনি। তো যাই হোক, ওভারঅল আবার অনেকে বলছে যে বরকে হাত করবার জন্যে হচ্ছে আইফোন কিনে দিয়েছে যাতে সব কিছু করে বেড়াতে পারে, আবার কেউ কেউ বলছে আবার না এই হয়, কিচ্ছু হবে না, এইবার আর কোথাও যাওয়ার ব্যাপার না, এত খুব স্মার্ট হয়ে গেছে এখন, যা করার বাড়িতে বসে অনেক কিছু করা যায় আজকালকার ডেটে, তো সেসব করবে কি দরকার আছে কোথাও যাওয়ার? বাপু কারণ ও বুঝেছে সংসারে সংসারে ওর মেয়েকে ভালো রাখার জন্য বা ও নিজে ফ্লেক্সিবল থাকার জন্য স্যান্ডির থেকে উপযুক্ত আর কেউ নেই, শুধু মুখের ধারে লবণ চুষ দিয়ে দাও, মানে একটা করে গিফট দিয়ে দাও এরকম, যেগুলো ওর পছন্দ, বাদবাকি তুমি একদম মুক্ত বিহঙ্গ, অন্য কোথাও গেলে সেটা হবে আজাদি ছিনে যাবে, বুঝতে পেরেছো? তো সেই জন্য সেটি ও আর করছে নি, তোমরা যাই বলো আর তাই বলো, না আমি শ্বশুরুনি কুটকুটুনি পুটকুটুনি আমি এসবের কথা বলছি না, বাট তোমরা যেটা বলছো ভাগাম ভাগ একদম হবে না। তো যাই হোক, এইটুকুই ছিল এই ভিডিওটা, তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ততক্ষণের জন্য টাটা। ও হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে আমাকে ফোকলা আমার বরকে রাজমিস্ত্রি বলেছিল, দেখলাম ইপু দিদির লাইভে কেউ একজন বলেছে, তো ইপু দিদি ভীষণ কনফিউজ যে আমার বর অ্যাকচুয়ালি কী করে, এই কনফিউশনটা আমিই তৈরি করেছি। তো যাই হোক, আমার বর কী করে সেটার থেকেও বড় কথা, আমার মনে হয় আমার বর আমাকে লুকিয়ে ফোকলুর বাড়ি তৈরি করতে গেছিলো, সেই জন্য ফোকলু আমার বরকে রাজমিস্ত্রি বলেছে, বুঝেছো? এবার এটা কেন বলেছে, আমার বরকে কেন টেনেছে, তার কারণ ও সবাইকে কুত্তা বলেছিল, হ্যাঁ, কুত্তার মতো ভোকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, তো আমি তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাকে কেউ যদি কুত্তা বলে আমি তাকে ছেড়ে দেবো না, এবার আমি তখন বলেছি তুই জানোয়ার, ঠিক আছে, এবার ওই জানোয়ার বলতে ওর ভীষণ ফেটে গেছে, কেন জানোয়ার বললো, ও যে তার আগে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কুত্তা বলেছে সেটা ওর আর মনে নেই। তো যাই হোক, এই জানোয়ারের জন্য ও পরের দিন এসে আমাকে একটা স্ল্যাং ফ্ল্যাং দিয়ে লাইভ করে, আর তারপরে হচ্ছে আমার বড় রাজমিস্ত্রি এটা বলেছে, তো রাজমিস্ত্রি কিনা জানি না, মানে দেখো পার্ট টাইমে যদি কেউ আমাকে লুকিয়ে তার অফিস থেকে বেরিয়ে যদি কোথাও রাজমিস্ত্রিগিরি করে আমার তো জানার কথা নয়, আসলে যা সংসারের চাপ পড়েছে না, প্রচুর খরচা, তো তাই হয়তো মানে হাত খরচের জন্য সংসারের বাইরে ওই ফোকলুর বাড়িটাই তৈরি করতে গেছিলো, আবার যদি কেউ কোনো দিন বলে তাহলে বুঝবো তার বাড়ি ওটাও লুকিয়ে লুকিয়ে তৈরি করতে গেছে, আমি এখনও পর্যন্ত জানি না যে ও সত্যি মানে রাজমিস্ত্রি কিনা, বাট ফোকলু যখন বলছে নিশ্চয়ই ফোকলুর কাছে প্রমাণ আছে, আর সেই প্রমাণটা কী হতে পারে, ফোকলুর বাড়িতে রাজমিস্ত্রিগিরি করেছে কি, তাই তো? যাই হোক, এটাই বলার ছিল, এটা শুনে, তো যাই হোক।